নমস্কার, আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। দেখো, রিসেন্টলি তোমাদের রেলওয়ে এনটিপিসি সিবিটি 1-এর অ্যান্সার কি রিলিজ করা হয়েছে। তোমাদের প্রত্যেকের কাছে আমি অ্যান্সার কি চেয়েছিলাম যাতে তোমরা অ্যান্সার কি সেন্ড করো এবং আমি সেই অ্যান্সার কিগুলোকে পার্ট বাই পার্ট অ্যানালাইসিস করতে পারি। তো যারা অ্যান্সার কি সেন্ড করেছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখো, অ্যান্সার কি এতদিন আমরা অ্যানালাইসিস করছিলাম নিজেরা, তারপর এবার তোমাদের সামনে তুলে ধরবো। সো প্রায় কাজ শেষের দিকে, এবার আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটা ক্লাস করাবো। ওকে, দেখো, একটা অ্যান্সার কিকে আমরা 3টে পার্টে ভাগ করব, এটা সিদ্ধান্ত নিয়েছি। কেন? তার কারণ হচ্ছে, দেখো, একটা পার্টে যদি আমরা অঙ্ক, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স সমস্ত কিছু আলোচনা করি, ভিডিওটাও অনেক লেন্থি হবে আর তোমাদের দেখতেও বোরিং ফিল হবে, খিচুড়ি হয়ে যাবে। যার জন্য আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। ওকে, দেখো, একটা পার্টে আমরা আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্স, আরেকটা পার্টে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্স, আরেকটা পার্টে আলোচনা করব রিজনিং। এভাবে 3টি পার্টে আমরা প্রত্যেকটি অ্যান্সার কিকে ডিটেলসে অ্যানালাইসিস করব। ওকে, দেখো, এই অ্যানালাইসিসটা তোমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, যারা রেল গ্রুপটির এসপিরেন্ট রয়েছে বা সেন্ট্রালের যে কোনো পরীক্ষার এসপিরেন্ট রয়েছে তাদের প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। কারণ তোমরা বুঝতে পারবে যে অনলাইনে কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে। কারণ সমস্ত যে অনলাইন এক্সামগুলো ভারতবর্ষে হচ্ছে, প্রায় 80% কোশ্চেন কিন্তু টিসিএস সেট আপ করছে। সো তোমাদের একটা মাইন্ডসেট হয়ে যাবে টিসিএস কী লেভেলের কোশ্চেন করে, কেমন কোশ্চেন হয়, সমস্ত কিছু ধারণা তোমাদের কাছে ক্লিয়ার হবে। তার জন্য তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করবো তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখবে। ওকে, তো দেখো, আজকে আমরা অ্যানালাইসিস করব, ডেট দেখে নাও, 5ই ফেব্রুয়ারি 2021 ফার্স্ট শিফটে জিজ্ঞেস করা কোশ্চেন 10:30 থেকে 12টা পর্যন্ত, রেলওয়ে এনটিপিসি সিবিটি 1। ক্লিয়ার? তো চলো আজকের সেশন শুরু করা। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে রিজনিং থেকে। তো রিজনিং আমরা পরের কোনো সেশনে আলোচনা করব, এখন আমরা আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস। দেখো, কোশ্চেন কি রয়েছে, ড্যাশ একটি ঘোষিত জৈব সংরক্ষণ কেন্দ্র বা বায়োস্ফিয়ার রিজার্ভ নয়। একটু জুম করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। চলো, ড্যাশ একটি ঘোষিত জৈব সংরক্ষণ কেন্দ্র বা বায়োস্ফিয়ার রিজার্ভ নয়। সঠিক আনসার করো, কী হবে? সঠিক আনসার তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ, অপশান 4 নাল্লামালাই। কেন? দেখো, নাল্লামালাই কি? এটা একটা হিল, ঠিক আছে, পাহাড়। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইস্টার্ন ঘাটতে অবস্থিত, ইস্টার্ন ঘাটতে অবস্থিত। আর প্লেস যদি জিজ্ঞেস করে তো প্লেসটা মনে রাখবে অন্ধ্রপ্রদেশ এবং কোথায়, তেলেঙ্গানা, এই দুটো স্টেটের এরিয়াতে রয়েছে নাল্লামালাই হিল। ওকে, বাকি দেখো, পাঁচমারি আর অগস্ত্যমালাই, নীলগিরি, এগুলো সব কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, বা জৈব সংরক্ষণ কেন্দ্র বলতে পারো এগুলোকে। ক্লিয়ার? তো তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত, কে কে পারবে বলো তো? দেখো, পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ তোমাদের মধ্যপ্রদেশে অবস্থিত। তো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, মনে রাখবে। অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কোথায় অবস্থিত? এটা তামিলনাড়ুতে অবস্থিত। আর নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এটাও কোথায় অবস্থিত? এটাও তামিলনাড়ুতে অবস্থিত। তথ্যগুলো মনে রাখবে, জিজ্ঞেস করতে পারে। আর নাল্লামালাই হিল হচ্ছে কোথায় অবস্থিত বলো? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো, পরবর্তী কোশ্চেন কি রয়েছে, কোন গ্যাসটি হাসানি গ্যাস বা লাফিং গ্যাস নামে পরিচিত? বলো, কোন গ্যাসটি হাসানি গ্যাস বা লাফিং গ্যাস নামে পরিচিত? আনসার করো দেখি। এটা তো সকলেই পারবে আশা করি, এটা খুবই ইজি কোশ্চেন। অপশান সি হবে সঠিক অ্যান্সার, নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। কার্বন ডাইঅক্সাইড কোথায় ব্যবহৃত হয় বলো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস কোথায় ব্যবহৃত হয়? কোল্ড ড্রিঙ্কস তৈরিতে ব্যবহৃত হয়, অর্থাৎ সফট ড্রিঙ্ক তৈরি করতে বা ঠান্ডা পানীয় দ্রব্য তৈরি করতে ব্যবহৃত হয়, কোল্ড ড্রিঙ্কস তৈরি করতে ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, মিথেন সব থেকে বেশি পরিমাণে কোথায় পাওয়া যায়? সিএনজিতে মিথেন সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। ওকে, আর যদি জিজ্ঞেস করে যে প্রকৃতিতে মিথেন কোথায় পাওয়া যায়, তো মনে রাখবে পচা নর্দমাযুক্ত স্থানে মিথেন পাওয়া যায়। ওকে, চলো। আচ্ছা, লাফিং গ্যাস কি তোমরা কি কেউ জানো? লাফিং গ্যাস হচ্ছে সেই গ্যাস, যে গ্যাসটা যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে আমাদের প্রচণ্ড হাসি পাবে। ঠিক আছে, অকারণবশত আমরা হাসতে থাকবো, এটাই হচ্ছে লাফিং গ্যাস। ওকে, অনেক কিন্তু সাউথ সিনেমাতে ইউজ হয়েছে লাফিং গ্যাসের। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো, 10 কুমার রচিত বা 10 রাজকুমারের গল্প, ইংরেজিতে বলতে গেলে টেলস অফ 10 প্রিন্সেস, কার রচনা? বলো, 10 কুমার রচিত বা 10 রাজকুমারের গল্প, ইংরেজিতে বলতে গেলে টেলস অফ 10 প্রিন্সেস, কার রচনা? সঠিক আনসার হয়ে যাবে অপশান 4 দণ্ডিন। দেখো, দণ্ডিন কে ছিলেন বলো তো? ইনি ছিলেন 6 থেকে 7 সেঞ্চুরির পল্লব রাজবংশের সমসাময়িক। ঠিক আছে, পল্লব রাজবংশের সমসাময়িক ছিলেন দণ্ডিন, তারই লেখা হচ্ছে টেলস অফ 10 প্রিন্সেস। ওকে, চলো
অপশন থেকে তেমন তার কোনো কোশ্চেন হবে না এখানে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, আইএনএস সর্দার প্যাটেল নৌঘাটি কোথায় অবস্থিত? বলো আইএনএস সর্দার প্যাটেল নৌঘাটি কোথায় অবস্থিত? আনসার তো দেওয়াই রয়েছে, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার, পোরবন্দরতে অবস্থিত। ওকে, আচ্ছা বলো তো পোরবন্দর কোথায় রয়েছে? পোরবন্দর রয়েছে কোথায়? গুজরাটতে রয়েছে পোরবন্দর। ওকে, এবার দেখো এখান থেকে কী পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, যে কোশ্চেনগুলো ভবিষ্যতের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। দেখো কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে ভারতীয় নেভির জনক কাকে বলা হয়? ভারতীয় নেভির জনক কাকে বলা হয়? সঠিক আনসার কী হবে? ছত্রপতি শিবাজি মহারাজকে ভারতীয় নেভির জনক বলা হয়, ভারতীয় নেভির ফাদার বলা হয়। ঠিক আছে, ছত্রপতি শিবাজি মহারাজ ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান নেভি। ওকে, আচ্ছা এই যে দেখছো আইএনএস, এর পুরো নাম কি বলো তো? এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান নেভি শিপ। ইন্ডিয়ান নেভি শিপ হচ্ছে আইএনএসের পুরো নাম। ওকে, আচ্ছা যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে ইন্ডিয়ান নেভি ডে কবে সেলিব্রেট করা হয়, কে কে পারবে বলো তো? ইন্ডিয়ান নেভি ডে কবে সেলিব্রেট করা হয়? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে 4ই ডিসেম্বর। 4ই ডিসেম্বর ইন্ডিয়ান নেভি ডে সেলিব্রেট করা হয়। কবে থেকে সেলিব্রেট করা হচ্ছে? তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে 1971। এই যে এক্সট্রা তথ্যগুলো আমি বললাম, এগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এই জন্যই তোমাদেরকে বলছি যে অ্যানালাইসিসটা কমপ্লিট দেখো। এর ফলে কি হবে দেখো, তোমার কাছে হয়তো পার্সোনাল তোমার নিজস্ব অ্যান্সার কী রয়েছে, এক্সট্রা তোমরা আরও অন্য কোশ্চেন জানতে পারবে, অর্থাৎ অন্যদেরকে কী কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, কী লেভেলের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, আর এই তথ্যগুলো তোমাদের মাথায় থাকবে। তার ফলে তোমাদের অনেকটা কিন্তু যে আইকিউ রয়েছে সেটা ডেভেলপ হচ্ছে। এর ফলে এই রিলেটেড কী কোশ্চেন হবে, এখান থেকে কী কোশ্চেন হতে পারে, এইভাবে তোমাদের যদি ক্লাসটা করানো হয় তা আমি মনে করছি তোমরা অনেকটাই উপকার পাবে, এবং তোমাদের যে আপকামিং এক্সামগুলো রয়েছে সেখানে এখান থেকে কোশ্চেন কমন পাবে। ওকে, তো চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে, একাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশের কারিগরদের সহায়তা দিয়েছিল মার্কেটিং সাপোর্ট অ্যান্ড সার্ভিস স্কিম বা বাজার সহায়তা ও পরিষেবা যোজনা। আনসার করো। আনসার তো দেওয়াই রয়েছে, চলো আনসার করো। সঠিক আনসার কী হবে? অপশান এ, হস্তশিল্প। কোশ্চেন কি বলছে বুঝে নাও। দেখো কোশ্চেন বলছে একাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশের কারিগরদের সহায়তা দিয়েছিল মার্কেটিং সাপোর্ট অ্যান্ড সার্ভিস স্কিম বা বাজার সহায়তা পরিষেবা যোজনা। অর্থাৎ একাদশ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেখানে কারিগরদের সহায়তা কি দিয়েছিল বলো? এই কোম্পানি কি সহায়তা দিয়েছিল? হস্তশিল্পে সহায়তা দিয়েছিল। ওকে, আচ্ছা এবার দেখো এখান থেকে কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে 11 5-year প্ল্যানের টাইমটা কি? সঠিক আনসার হয়ে যাবে 1981 থেকে 1985। এটা হচ্ছে 11 5-year প্ল্যানের টাইম পিরিয়ড। কোশ্চেন জিজ্ঞেস করতে পারে হু ইজ দ্য চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন? প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? সঠিক অ্যান্সার কেউ বলো তো? সঠিক অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহরু মহাশয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান। ওকে, আচ্ছা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে লঞ্চ হয়েছিল? 1951 সালে লঞ্চ হয়েছিল। এই তথ্যগুলো মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, মহাত্মা গান্ধীকে কে ভিখারির পোশাকে একজন মহাত্মা বলে বর্ণনা করেছিলেন? বলো মহাত্মা গান্ধীকে কে ভিখারির পোশাকে একজন মহাত্মা বলে বর্ণনা করেছিলেন? আনসার করো। আনসার তো দেওয়াই রয়েছে অপশান 3, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কী বলেছিলেন? মহাত্মা গান্ধীকে মহাত্মা আখ্যা দিয়েছিলেন। কোশ্চেন জিজ্ঞেস করে, এখানে জাস্ট একটা অ্যাড করা রয়েছে ভিখারির পোশাকে একজন মহাত্মা, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। সো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ডাইরেক্ট যে মহাত্মা তো বলবে না, মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, আর রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাত্মা গান্ধী কী উপাধি দিয়েছিলেন? গুরুদেব উপাধি দিয়েছিলেন বা গুরুদেব আখ্যা দিয়েছিলেন। ওকে, আচ্ছা আর কোশ্চেন জিজ্ঞেস করে যে ভারতের অর্ধনগ্ন ফকির মহাত্মা গান্ধীকে কে বলেছিলেন? মহাত্মা গান্ধীকে ভারতের অর্ধনগ্ন ফকির কে বলেছিলেন? তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান ডি, উইনস্টন চার্চিল। ইনি এই মন্তব্যটা করেছিলেন মহাত্মা গান্ধীকে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। আচ্ছা তোমরা বলো তো মহাত্মা গান্ধী কবে ভারতে এসেছিল? দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধী কবে ভারতে এসেছিল? অপশান দিচ্ছি তোমাদেরকে 1915, 1917, 1916। এই তিনটের মধ্যে একটা হবে, অ্যান্সার করো তোমরা কমেন্টে। ওকে, তো চলো এই প্রশ্নের আনসার দেখে নাও কী রয়েছে। আন্দামান আধিকারিক পাখি বা অফিসিয়াল বার্ডের নাম কি? আন্দামানের অফিসিয়াল বার্ড, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো কোশ্চেন স্ট্যান্ডার্ড দেখে নাও, ঠিক আছে। সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হবে অপশান 3, উড পিজিয়ন। উড পিজিয়ন হচ্ছে আন্দামান নিকোবরের অফিসিয়াল বার্ড। ওকে, আচ্ছা এবার অপশান থেকে দেখো, অপশান থেকে কী কী অফিসিয়াল বার্ড রয়েছে, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট।
দেখো সুটিটান এটা কোথার অফিসিয়াল বার্ড বলো তো? সুটিটান হচ্ছে লক্ষদ্বীপের অফিসিয়াল বার্ড, মনে রাখবে। লক্ষদ্বীপের অফিসিয়াল বা লাক্ষাদ্বীপের অফিসিয়াল বার্ডের নাম কি? সুনিটান। ওকে, আচ্ছা অপশন 2 দেখো ইন্ডিয়ান রোলার, এটা কার অফিসিয়াল বার্ড? ইন্ডিয়ান রোলার হচ্ছে উড়িষ্যা, তেলেঙ্গানা এবং কর্ণাটক, এই 3টে রাজ্যের অফিসিয়াল বার্ড ইন্ডিয়ান রোলার। এবার অপশন 4 দেখো গ্রেট হর্নবিল, এটা কার অফিসিয়াল বার্ড? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ এবং কেরালা, এই দুটো রাজ্যের অফিসিয়াল বার্ড। সো এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, এই জন্যই তোমাদেরকে বলছি, বারবার রিকোয়েস্ট করছি অ্যানালাইসিসটা কমপ্লিট দেখো, অনেকটাই উপকার হবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের। 2020 সালে সেপ্টেম্বর মাসে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সভাপতি কে নির্বাচিত হয়েছেন? দেখো এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের রেল গ্রুপটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? রিজন বলছি। তো এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হয়ে যাবে অপশন 4 অভিক সরকার। অভিক সরকার মহাশয় বর্তমানেও কিন্তু পিটিআইয়ের কী রয়েছেন? সভাপতি রয়েছেন, অর্থাৎ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সভাপতি রয়েছেন বর্তমানেও। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা রেলওয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো বা এনটিপিসির কোশ্চেন দেখো বা রেলওয়ের যে পরীক্ষাগুলো নিচ্ছে সেখানে দেখবে তোমরা যে একটু পেছনে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করা হয়, অর্থাৎ 2021 বা 20 বাদ দিয়েও তোমাদেরকে 2018 প্লাস 19 প্লাস 20 প্লাস 21 এই 4 বছরের কোশ্চেন জিজ্ঞেস করবে। তার মধ্যে 18 19-এর একদম যেগুলো রেয়ার ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো জিজ্ঞেস করবে। এই জন্য তোমাদেরকে বলছি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের কাজে লাগবে, কারণ এগুলো পরীক্ষায় রিপিট হবে। ঠিক আছে, তোমরা দেখে নেবে রিপিট হবে, সো এগুলো চেষ্টা করো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নোট করার। ওকে, এবার দেখো প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া কবে ফাউন্ড হয় বলো? সঠিক অ্যান্সার হবে 1947। 22 আগস্ট 1947 সালে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ফাউন্ড হয়েছিল, যার বর্তমানে সভাপতি কে রয়েছেন? অভিক সরকার। ওকে, 2020 সালের সেপ্টেম্বর মাসে তিনি নিয়োগ হয়েছেন, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। প্রথম কোন ভারতীয় ভাইসরয় কার্যনির্বাহী মন্ত্রিসভায় অংশগ্রহণ করেন? প্রথম কোন ভারতীয় ভাইসরয় কার্যনির্বাহী মন্ত্রিসভায় অংশগ্রহণ করেন? ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলতে অংশগ্রহণ করেছিলেন প্রথম ভারতীয় কে? এই কোশ্চেনটা আই থিঙ্ক অনেকেই প্রথম শুনছো। চলো আনসার করো দেখি কে কে পারবে। এই জন্য বলছি অ্যান্সার কি কিন্তু দেখো, ঠিক আছে, অ্যানালাইসিস দেখো, অনেক উপকারে আসবে, বারবার বলছি। চলো আনসার করো ফার্স্ট, স্কিপ করো না ভিডিও, ফার্স্ট অ্যান্সার করো। অ্যান্সার তো দেওয়াই রয়েছে অপশান 4 সত্যেন্দ্র প্রসন্ন সিং। সত্যেন্দ্র প্রসন্ন সিং হচ্ছে প্রথম ভারতীয় যিনি ভাইসরয় কার্যনির্বাহী মন্ত্রিসভা বা ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে অংশগ্রহণ করেছিলেন। ওকে, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে সালটা কত সালে অংশগ্রহণ করেছিলেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে 1909। মনে আছে তো 1909 মর্লে মিন্টো সংস্কার আইন এসেছিল, তো সেই সময় প্রথম ভারতীয় হিসাবে সত্যেন্দ্র প্রসন্ন সিং কার্যনির্বাহী মন্ত্রিসভা অর্থাৎ ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলতে অংশগ্রহণ করেছিলেন। ওকে, আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো রিজনিং রয়েছে, এগুলো তো আমরা পরে আলোচনা করব, চাপ নেই। পরবর্তী কোশ্চেন দেখো, ড্যাশ শুল্ক কর ভারতের রাজ্য সরকার আদায় করে? ড্যাশ শুল্ক কর ভারতের রাজ্য সরকার আদায় করে? কোনটা ভারতের রাজ্য সরকার আদায় করে? ইকোনমিতে এই কোশ্চেন রয়েছে, আনসার কী হবে বলো? আনসার তো দেওয়াই রয়েছে অপশান 3 মধ্যের আবগারি এক্সাইজ ডিউটি অন লিকুয়ার, এটা আদায় করে কে? রাজ্য সরকার। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, কাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয়? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অ্যাকচুয়ালি এটা কী জিনিস অনেকেই জানো না। দেখো যে কোনো আমরা যখন ওয়েবসাইট ওপেন করতে যাই বা কোনো যখন পেজ ওপেন করতে যাই তখনই আমরা দেখতে পাই যে www থাকে প্রথমেই, ঠিক আছে। যেমন ধরো না ইউটিউব, www.youtube.com, তো এই যে তোমরা www দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ এই www এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা ফাউন্ড কে করেছিলেন? এর খোঁজকর্তাকে? সঠিক আনসার হয়ে যাবে কি বলো তো? সঠিক আনসার হয়ে যাবে স্যার টিমোথি জন বার্নার্স লি। জন বার্নার্স লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক। ওকে, আচ্ছা জিজ্ঞেস করতে পারে কত সালে তিনি এটা আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার কী হবে? কত সালে আবিষ্কার করেন? 1989 সালে www এর আবিষ্কার হয়েছিল। কার দ্বারা? জন বার্নার্স লির দ্বারা। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন রয়েছে, কোন সংস্থা ব্লু ডট হাব তৈরি করেছে সারা ইউরোপ জুড়ে সকল যাযাবর ও বাস্তুহারা পরিবার ও তাদের সন্তানদের সুরক্ষা বৃদ্ধির জন্য? দেখো কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা রিপিট হতে পারে তোমাদের গ্রুপ ডি পরীক্ষায়। কোন সংস্থা ব্লু ডট হাব তৈরি করেছে সারা ইউরোপ জুড়ে সকল যাযাবর ও বাস্তুহারা পরিবার ও তাদের সন্তানদের সুরক্ষা বৃদ্ধির জন্য? আনসার হয়ে যাবে অপশান 4 ইউনিসেফ ও UNHCR। এই দুই সংস্থা তৈরি করেছে ব্লু
ডট হাব কী জন্য? ইউরোপ জুড়ে সকল যাযাবর ও বাস্তুহারা পরিবার ও তাদের সন্তানদের সুরক্ষা বৃদ্ধির জন্য ব্লু ডট হাব তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো দেখো এখান থেকে কোশ্চেনটা তোমাদের ঘুরিয়েও জিজ্ঞেস করতে পারে যে ব্লু ডট হাব কেন তৈরি করা হয়েছিল, তখন কি হবে? তখন রিজন দিয়ে দেবে হয়তো 4টা অপশান। তো দেখো যাযাবর ও বাস্তুহারা পরিবার ও তাদের সন্তানদের সুরক্ষার জন্য ব্লু ডট হাব তৈরি করা হয়েছিল। কার দ্বারা? ইউনিসেফ ও UNHCR দ্বারা। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যায়। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, তাপ্তি নদীর তীরে সুরাট অধিবেশনে 1 মিনিট, পুরো কোশ্চেনটা দেখা যাচ্ছে না। চলো, তাপ্তি নদীর তীরে সুরাট অধিবেশনে কোন বছর জাতীয় কংগ্রেস 2টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল? বলো, আনসার করো। সঠিক আনসার কী হবে? তাপ্তি নদীর তীরে সুরাট অধিবেশনে কোন বছর জাতীয় কংগ্রেস বিভক্ত হয়েছিল? সঠিক আনসার হয়ে যাবে অপশন 2, 1907। দেখো কোশ্চেনটা কীভাবে সেট আপ করেছে, দেখো লিখেছে কি তাপ্তি নদীর তীরে, এটা জাস্ট তথ্য, ঠিক আছে, দেওয়ার জন্য যাতে তোমাদের কনফিউশন হয় যে কোশ্চেনটা নতুন নয়। তো যদি তোমাদেরকে এই তথ্যটা বাদ দিয়ে এইভাবে জিজ্ঞেস করতো সুরাট অধিবেশনে কোন বছর জাতীয় কংগ্রেস দুইভাবে বিভক্ত হয়ে যায়, তাহলে এটা তোমরা সচরাচর শুনেছো এই কোশ্চেনটা, কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে 3টে শব্দ যে তাপ্তি নদীর তীরে, অনেকেই হয়তো কনফিউশন হবে, এটা তো আমরা পড়িনি। ঠিক আছে, তো এটাই হচ্ছে স্টাইল কোশ্চেন সেট আপ করার। তো আনসার হয়ে যাবে 1907। দেখো সুরাট অধিবেশন, এটা সুরাটে হয়েছিল। এই অধিবেশনে কংগ্রেস 2টি ভাগে ভাগ হয়। একটি হচ্ছে নরমপন্থী নামে, আরেকটি হচ্ছে চরমপন্থী নামে। ঠিক আছে, নরমপন্থী দলের নেতা কে ছিলেন? নরমপন্থী দলের নেতা হলেন কে? দাদাভাই নওরোজিও, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এদের মতো নেতারা হলেন নরমপন্থী দলের নেতা। দেখুন জাতীয় কংগ্রেসের 1885 থেকে 1905 পর্যন্ত যে টাইম পিরিয়ডটা, এটাকে বলা হয় নরমপন্থী। ওকে, নরমপন্থীদের টাইম পিরিয়ড। আর এরপরের যে টাইম পিরিয়ডটা সেটাকে বলা হয় চরমপন্থীদের টাইম পিরিয়ড। চরমপন্থী নেতা কে ছিলেন? লালবাল পাল, বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল এবং কে? লালা লাজপত রায়, এনারা ছিলেন চরমপন্থী দলের নেতা। দেখো কংগ্রেস ভাগ হচ্ছে 1907 সালে। কোন অধিবেশনে? সুরাট অধিবেশনে। কোশ্চেন জিজ্ঞেস করতে পারে সুরাট শহর কোন নদীর উপর রয়েছে? তাপ্তি নদীর উপর। সুরাট শহর কোন নদীর উপর রয়েছে? তাপ্তি নদীর উপর। ওকে, ইনফরমেশনগুলো মনে রাখবে। চলো এবার অপশান থেকেও কিছু আমরা কোশ্চেন দেখে নেব। দেখো 1909 সালে কি হয়েছিল? মরলেমেন্টো সংস্কার আইন এসেছিল ভারতে। ঠিক আছে, 1916 সাল কী জন্য বিখ্যাত বলো? 1916 সাল কী জন্য বিখ্যাত? 1919 সাল কী হয়েছিল? রাওলাট অ্যাক্ট এসেছিল ভারতে। আর কি হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ক্লাস দেখো অনেক কোশ্চেন রিভিশন হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো 2019 সালে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ড্যাশের সাথে যুক্ত হয়েছে তাদের বৈদ্যুতিন যানবাহন নিয়োজন বিস্তৃত করবে বলে। ঠিক আছে, চলো আনসার করো। কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেন কি বলছে? 2019 সালে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানি ড্যাশের সাথে যুক্ত হয়েছে তাদের বৈদ্যুতিন যানবাহন নিয়োজন বিস্তৃত করবে বলে। আনসার কি হবে? আনসার হয়ে যাবে অপশান 4, উবার। ঠিক আছে, উবার কোম্পানির সাথে যুক্ত হয়েছে। ওকে, এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে মাহিন্দ্রা কোম্পানির বর্তমানে হেড কে রয়েছেন, তো সঠিক আনসার কী হবে বলো তো? মাহিন্দ্রা কোম্পানির বর্তমানে হেড আনন্দ মাহিন্দ্রা, ইনি হলেন হেড। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে সিইও বা এমডি, তখন সঠিক আনসার কী হবে? অনিশ সাহা। অনিশ সাহা বর্তমানে মাহিন্দ্রা কোম্পানির সিইও বা এমডি রয়েছেন, আর হেড হলেন কে? আনন্দ মাহিন্দ্রা। মাহিন্দ্রা কবে ফাউন্ড হয় বলো তো? মাহিন্দ্রা কোম্পানি কবে ফাউন্ড হয়? কে পারবে কমেন্টে জানাও। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। পরমাণু শক্তি বিভাগ কোন প্রশাসনের অন্তর্গত? পরমাণু শক্তি বিভাগ কোন প্রশাসনের অন্তর্গত? দেখো কোশ্চেনের লেভেল দেখো, কোশ্চেনের লেভেল দেখো। এই লেভেলের কোশ্চেন আমরা যে জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস করাচ্ছি সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পরমাণু শক্তি বিভাগ কোন প্রশাসনের অন্তর্গত? চলো আনসার করো। আনসার তো দেওয়াই রয়েছে অপশান 2, প্রধানমন্ত্রী কার্যালয়ের হাতে রয়েছে পরমাণু শক্তি বিভাগ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন, সেই আইনটি বেছে নাও যা পরিবেশ সুরক্ষার সাথে সম্পর্কিত নয়। পরিবেশ সুরক্ষার সাথে সম্পর্কিত নয় নিম্নের কোন আইনটি? দেখো কি রয়েছে? দ্য ওয়াটার অ্যাক্ট 1977, জলকর আইন 1977। এটা তো পরিবেশ সুরক্ষার সাথে সম্পর্কিত কি না সেটা আমরা পরে জাজ করব। আর কি রয়েছে? দ্য পাবলিক লিয়াবিলিটি ইন্স্যুরেন্স, জনঋণ বিমা আইন। এটা তো কখনোই হতে পারে না পরিবেশ সুরক্ষার সাথে সম্পর্কিত। পরবর্তী কি রয়েছে? দ্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, এটা তো 100% শিওর। অরণ্য সংরক্ষণ আইন 1980 সালে পাস হয়েছিল, যার উদ্দেশ্য কী ছিল? যার উদ্দেশ্য ছিল পরিবেশ সুরক্ষা। ওকে, সো অপশান 3 হচ্ছে রাইট।
আর পরবর্তী কী রয়েছে, দ্য পোর্ট ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা তো কখনোই হতেই পারে না, ঠিক আছে। সো অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো এখান থেকে তোমাদেরকে ঘুরিয়ে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে অরণ্য সংরক্ষণ আইন কবে পাস হয়েছিল, সঠিক আনসার হয়ে যাবে 1980। দ্য ফরেস্ট কনভেনশন অ্যাক্ট 1980-তে পাস হয়েছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জল বিশুদ্ধকরণের জন্য ব্যবহার করা যেতে পারে? সায়েন্স থেকে কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জল বিশুদ্ধকরণের জন্য ব্যবহার করা যেতে পারে? আনসার করো দেখি কে কে পারবে। দেখো আনসার হচ্ছে অপশান 3, ফটকিরি। ফটকিরি জল বিশুদ্ধকরণের জন্য ব্যবহার করা হয়। আর আমরা যখন সেভিং করি, সেভিংয়ের পরেও আমরা ফটকিরি ইউজ করে থাকি, ঠিক আছে। আচ্ছা, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম। দেখো সোডিয়াম কোথায় ব্যবহৃত হয় বলো তো? সোডিয়াম কোথায় ব্যবহৃত হয়? আমি কালকের সায়েন্সের ক্লাসে বলেছি সোডিয়াম কোথায় ইউজ হয়, কে কে পারবে কমেন্টে জানাও সোডিয়াম কোথায় ইউজ হয়। চলো, নাইট্রোজেন হচ্ছে বায়ুতে যতগুলো গ্যাস রয়েছে, নাইট্রোজেন হচ্ছে বায়ুতে যতগুলো গ্যাস রয়েছে তার মধ্যে সর্বাধিক গ্যাস, অর্থাৎ বায়ুতে যতগুলো গ্যাস রয়েছে তার মধ্যে সর্বাধিক পরিমাণে রয়েছে কে? নাইট্রোজেন। পার্সেন্টেজটা কত বলো তো, কত রয়েছে পার্সেন্টেজ, কে কে পারবে কমেন্টে জানাও দেখি। চলো পরবর্তী কোশ্চেন, একই জিনিসের দুটি ভিন্ন ধরনের ছবি একসাথে দেখা যায় যে যন্ত্রে, সেটি হলো একটাই জিনিস কিন্তু দুটি ভিন্ন ধরনের ছবি একসাথে দেখা যাবে, সেই যন্ত্রটির নাম কি? 4টা অপশান রয়েছে, অপশানের মধ্যে সঠিক আনসার করো। দেখো জেনারেল সায়েন্সের স্ট্যান্ডার্ড দেখো কী লেভেলের কোশ্চেন ছিল। চলো, যদিও এটা দেখো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম ছিল, ঠিক আছে, অ্যাবিলিটি গ্র্যাজুয়েট ছিল, তার জন্য একটু হাই লেভেলের কোশ্চেন ছিল, ঠিক আছে। কিন্তু তোমাদের গ্রুপ ডিতে যে সায়েন্সটা সেটা কিন্তু এনসিইআরটি প্যাটার্ন ক্লাস 10-এর যে সিলেবাস রয়েছে সেখান থেকেই জিজ্ঞেস করবে। ওকে, তো চলো আনসার করো। আনসার তো দেওয়াই রয়েছে অপশান 4, কী রয়েছে? স্টিরিওস্কোপ। স্টিরিওস্কোপ জিনিস যা একইটা জিনিসকে দুইভাবে দেখা যায়, অর্থাৎ দুটি ধরনের ছবি দেখা যায়। দেখো কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে স্টিরিওস্কোপতে একটা ছবিকে কয় ধরনের দেখা যায়, মানে 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, এভাবেও কিন্তু অপশান দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। সো মনে রাখবে স্টিরিওস্কোপতে একই জিনিসকে 2 ধরনের ফটোগ্রাফ একসাথে দেখা যায়, ঠিক আছে, বা 2 ধরনের ছবি দেখা যায়। আচ্ছা, এই যে স্টেথোস্কোপ রয়েছে এটা কে ইউজ করে বলো তো? স্টেথোস্কোপ কে ইউজ করে থাকে কমেন্টে জানাও দেখি, স্টেথোস্কোপ কে ইউজ করে থাকে আর এর কাজ কি? চলো এগুলো অঙ্কগুলো তো আমরা পরের ক্লাসে আলোচনা করব, অঙ্ক। হ্যাঁ চলো এবার পরবর্তী কোশ্চেন দেখো, স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃত্ব ভারতীয় প্রতিরক্ষা বিভাগের কোন অংশের মুখ্যদের আর্থিক ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়েছে? স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃত্ব কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, ভারতীয় প্রতিরক্ষা বিভাগের কোন অংশের মুখ্যদের আর্থিক ক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে? সঠিক আনসার হবে অপশান 4, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। আই থিঙ্ক এটা কি বলা হয়? CRPF, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ঠিক আছে। আর আধা সামরিক বাহিনী অর্থাৎ প্যারামিলিটারিগুলোকে বলা হয়। ওকে, আর বায়ুসেনা তো ইন্ডিয়ান, জানোই তোমরা, ইন্ডিয়ান কি এয়ারফোর্স, আর নৌসেনা হচ্ছে ইন্ডিয়ান নেভি। তো অপশান 4 সঠিক অ্যান্সার। তথ্যটা মনে রাখবে, তোমাদের রেল গ্রুপটি পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। ওকে, আচ্ছা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বলতে CRPFকেই তো বলা হয়, তোমরা কনফার্ম করবে তো একটু, আমার একটু কনফিউশন মনে হচ্ছে। আই থিঙ্ক এটাই হবে, ঠিক আছে। তোমরা জানাবে তো একটু কমেন্টে যদি তোমাদের কাছে সঠিক তথ্য রয়েছে, আর যদি ভুল রয়েছে তাহলেও কমেন্টে জানাবে, ঠিক আছে, আমি সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যা শর্ট ফর্ম হচ্ছে WTO, কোন বিষয়টি প্রচার করে? দেখো কোশ্চেনের লেভেল দেখো, জেনারেলি তোমরা কি পড়ে থাকো যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে এস্টাবলিশ হয়, হেডকোয়ার্টার কোথায়? কোশ্চেন এখানে কি জিজ্ঞেস করেছে, সে কি প্রচার করে, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তৈরি হওয়ার উদ্দেশ্য কী? তো আনসার কী হবে? অপশান দেওয়াই রয়েছে অপশান 2, বহুপাক্ষিক বাণিজ্য। বহুপাক্ষিক বাণিজ্য বিষয়টি প্রচার করে কে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওকে, চলো দেখে নেওয়া যাক ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? জেনেভাতে হেডকোয়ার্টার রয়েছে, সুইজারল্যান্ডের জেনেভা। WTO কবে ফাউন্ড হয় বলো? 1 জানুয়ারি 1995-তে WTO ফাউন্ড হয়েছিল। ওকে, আচ্ছা এখানে দেখো অপশান এই যদি 4টা থাকে, অর্থাৎ এই অপশানগুলো একই রয়েছে, কিন্তু কোশ্চেনটা চেঞ্জ করে দিই, যদি এই WTOর জায়গায় UN অর্থাৎ ইউনাইটেড নেশন বসিয়ে দেওয়া হয় তাহলে অ্যান্সার কী হবে বলো তো? ইউনাইটেড নেশন কোন বিষয়টি প্রচার করে? তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান 3, বিশ্ব শান্তি। ইউনাইটেড নেশন কখন তৈরি হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়েছিল ইউনাইটেড নেশন। তার উদ্দেশ্য ছিল কি? বিশ্বতে শান্তি স্থাপন করা। সো যে লজিক রয়েছে সেই লজিক অনুযায়ী কিন্তু যদি এইভাবে কোশ্চেনটা করে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান 3। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখো, ম্যাথ রয়েছে, এগুলো তো পরে আলোচনা করব। পরবর্তী কোশ্চেন দেখো,
ড্যাশ হলো ভারতে নির্মিত প্রথম দেশি যুদ্ধজাহাজ। ড্যাশ হলো ভারতে নির্মিত প্রথম দেশি যুদ্ধজাহাজ। আনসার করো দেখি। সঠিক আনসার হয়ে যাবে অপশান 4 আইএনএস গোদাবরী। আইএনএস অর্থাৎ ইন্ডিয়ান নেভি শিপ। গোদাবরী হচ্ছে ভারতে নির্মিত প্রথম দেশি যুদ্ধজাহাজ। ওকে, দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে কবে লঞ্চ হয়েছিল, আইএনএস গোদাবরী কবে লঞ্চ হয়েছিল, সঠিক আনসার কী হবে? 1980 সালে 15ই মে লঞ্চ হয়েছিল আইএনএস গোদাবরী। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী রিজনিং রয়েছে, দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে। প্রথম ভারতীয় মহিলা ভারতনাট্যম শিল্পী হিসাবে কে পদ্মভূষণ পুরস্কার লাভ করেন? প্রথম ভারতীয় মহিলা ভারতনাট্যম শিল্পী হিসাবে কে পদ্মভূষণ পুরস্কার লাভ করেন? কোশ্চেনটা দেখো কী লেভেলের কোশ্চেন রয়েছে। আনসার কী হবে? আনসার হয়ে যাবে অপশান 3 সোনাল মানসিং। সোনাল মানসিং হলেন কে? হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি পদ্মবিভূষণ পেয়েছেন। যদি তোমাদেরকে জিজ্ঞেস করে প্রথম পদ্মবিভূষণ বা মহিলার নাম কি, তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে সোনাল মানসিং। ওকে, দেখো ইনি কী জন্য বিখ্যাত বলো তো? ইনি কী জন্য বিখ্যাত? সঠিক অ্যান্সার কে কে পারবে? ইনি ভারতনাট্যম ও ওড়িশি এই দুটি নৃত্যের জন্যই বিখ্যাত। ওকে, এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে হু ইজ দ্য ইয়ংগেস্ট রেসিপিয়েন্ট অফ পদ্মভূষণ, তখন সঠিক অ্যান্সার কী হবে? তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে সোনাল মানসিং। কত সালে পেয়েছিল? 1992 সালে। ওকে, আর পদ্মবিভূষণ কত সালে পেয়েছিল? তখন সঠিক অ্যান্সার হবে কবে? 2003 সালে পেয়েছিল পদ্মবিভূষণ। অর্থাৎ যে কোশ্চেনটা এখানে রয়েছে, প্রথম ভারতীয় মহিলা ভারতনাট্যম শিল্পী হিসাবে পদ্মবিভূষণ পুরস্কার লাভ করেন কত সালে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 2003 সালে। ব্যক্তির নাম কি? সোনাল মানসিং। ওকে, সরি ব্যক্তি নয়, মহিলার নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে সোনাল মানসিং। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন এগুলো তো সব রিজনিং, এটা অঙ্ক রয়েছে। চলো রিজনিং, হ্যাঁ এখানে রয়েছে। চলো 35 নম্বর কোশ্চেন। কোন ভারতীয় সংস্থা এমন কৃত্রিম পাতা তৈরি করেছে যা সূর্যালোক থেকে জ্বালানি তৈরি করতে পারে? কোন ভারতীয় সংস্থা এমন কৃত্রিম পাতা তৈরি করেছে যা সূর্যালোক থেকেই জ্বালানি তৈরি করতে পারে? বলো আনসার কী হবে? ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। সঠিক আনসার হয়ে যাবে CSIR। CSIR এমন একটি কৃত্রিম পাতা তৈরি করেছে যা সূর্যালোক থেকে জ্বালানি তৈরি করতে পারে। ওকে, দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে CSIR এর ফুল ফর্ম কি, সঠিক অ্যান্সার কী হবে বলো তো? দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ হবে তখন সঠিক অ্যান্সার। ওকে, দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে এর বর্তমানে ডাইরেক্টর জেনারেল কে রয়েছে, শেখর সি মান্ডি মহাশয় রয়েছেন বর্তমানে এর ডাইরেক্টর জেনারেল। আচ্ছা, যদি জিজ্ঞেস করে ফাউন্ড কবে হয়েছিল, 1942 সালে ফাউন্ড হয়েছিল CSIR। ফাউন্ডার কাকে বলা হয় বলো তো? শান্তিস্বরূপ ভটনাগরকে বলা হয় CSIR এর ফাউন্ডার। মনে রাখবে, এই তথ্যগুলো মনে রাখবে, জিজ্ঞেস করতে পারে। আচ্ছা বলো তো DRDOর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? তোমরা জানাও DRDOর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? আর IIT মুম্বাই কবে এস্টাবলিশ হয়? এই দুটো প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্টে জানাও দেখি। দেখি তোমাদের মধ্যে কতটা এক্সট্রা ইনফরমেশান রয়েছে। চলো আনসার করো। ফার্স্ট ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, এগুলো তো আমরা পরে আলোচনা করব। আচ্ছা দেখো এই কোশ্চেনটা জেনারেলি রিজনিংয়ের মধ্যেই পড়বে, কিন্তু যেহেতু জেনারেল অ্যাওয়ারনেস রিলেটেড তাই এখানে আলোচনা করে দিচ্ছি। দেখো পিউপল, ককলিয়া, কর্নিয়া, আইরিস। কোশ্চেন কি বলছে? চারটির মধ্যে তিনটি কোনো না এক প্রকারের, বাকি মানে এক্সেপশনালটা আমাদেরকে বার করতে বলছে। তো সঠিক আনসার হয়েছে অপশান 3 ককলিয়া। কেন? রিজন কি? রিজন হচ্ছে দেখো এই যে কর্নিয়া, আইরিস আর পিউপিল এগুলো কোথায় দেখতে পাওয়া যায়? এগুলো সব দেখতে পাওয়া যায় কোথায় বলো? চোখে দেখতে পাওয়া যায়। ওকে, আর এই যে কোকলিয়া এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা কানে দেখতে পাওয়া যায়। ওকে, যার জন্য এখানে অপশান 3 হয়েছে সঠিক আনসার। এগুলো অ্যাকচুয়ালি রিজনিংয়ের মধ্যে পড়ে, তো তথ্যটা যেহেতু জেনারেল অ্যাওয়ারনেসকে নিয়ে তাই আলোচনা করে দিলাম, নতুবা রিজনিংয়ের ক্লাসেও আমরা এটা আলোচনা করব ডিটেলসে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। নিম্নোক্তদের মধ্যে কোন ব্যক্তি সেতার বাজান না? নিম্নোক্তদের মধ্যে কোন ব্যক্তি সেতার বাজান না? সঠিক আনসার কী হবে বলো তো? অপশান 1 পণ্ডিত রবিশঙ্কর শর্মা। পণ্ডিত রবিশঙ্কর শর্মা সেতার বাদক নন। তিনি কি বাজান বলো? পণ্ডিত রবিশঙ্কর শর্মা কি বাজান? আনসার করো দেখি। ইনি মিউজিক কম্পোজার। মিউজিক কম্পোজার, ঠিক আছে। কি বাজান? ইনি কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ডও পেয়েছেন, মনে রাখবে, ঠিক আছে। ভীষণ ইম্পর্ট্যান্ট কিন্তু। চলো এই কোশ্চেনগুলো না কোশ্চেন নয়, এই ব্যক্তিগুলো মনে রাখবে, এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে। পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ বিলায়ত খাঁ,
অনুষ্কা শঙ্কর, এরা সকলেই কিন্তু সেতার বাজান, ঠিক আছে, সকলেই সেতার বাজান। বিশেষ করে অপশন 2 ভীষণ ইম্পর্টেন্ট। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানকে প্রজাতান্ত্রিক করার কারণ কি? ভারতীয় সংবিধানকে প্রজাতান্ত্রিক করার কারণ কি? কারণগুলো কি দেওয়া রয়েছে দেখো, এটিতে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার রয়েছে, এটিতে বংশ পরম্পরাগত কোনো বিষয় নেই, এটিতে অধিকার বিল রয়েছে, এটিতে নির্বাচিত সদস্যের কথা বলা হয়েছে। দেখো প্রথমত ভোটাধিকার সম্পর্কে তো উল্লেখ ছিল না, ঠিক আছে, এটিতে বংশ পরম্পরার বিষয় উল্লেখ নেই, এটিতে অধিকার বিল রয়েছে, এগুলো একটাও হবে না। সো অপশান 4 হবে সঠিক অ্যান্সার। এটিতে নির্বাচন সংসদের কথা বলা হয়েছে, ঠিক আছে। দেখো কোশ্চেনটা কীভাবে সেট আপ করেছে, ডিটেলসে না পড়া থাকলে কোশ্চেনগুলো উদ্ধার করতে পারবে না। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ড্যাশ 1875 সালে কলকাতাতে ভারতীয় লীগ প্রতিষ্ঠা করেছিলেন। আনসার করো, দেখো কী হবে। 1875 সালে কলকাতাতে, এখন কলকাতা, ভারতীয় লীগ প্রতিষ্ঠা করেছিলেন, ইন্ডিয়ান লীগ। কে প্রতিষ্ঠা করেছিলেন? আনসার হয়ে যাবে অপশন 1 শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ কলকাতাতে 1875 সালে ইন্ডিয়ান লীগ এস্টাবলিশ করেছিলেন। ক্লিয়ার? কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞেস করে অমৃত বাজার পত্রিকার ফাউন্ডার কে বা প্রথম সম্পাদক কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ অমৃত বাজার পত্রিকা কি করেছিলেন বলো? অমৃত বাজার পত্রিকা লঞ্চ করেছিলেন। চলো পরবর্তী কোশ্চেন দেখো, এগুলো তো রিজনিংয়ের কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি ভারতে বিদ্যুৎ উৎপাদনের মূল উৎস? ভারতে বিদ্যুৎ উৎপাদনের মূল উৎস কি? দেখো এখনও ভারতে সৌরবিদ্যুৎ তেমন প্রচলিত হয়নি, নিউক্লিয় বিদ্যুৎ তেমন প্রচলিত হয়নি, জলবিদ্যুৎ তেমন প্রচলিত হয়নি। মোটামুটি জলবিদ্যুতের কাজ চলছে, সৌরবিদ্যুতের কাজ চলছে। সো অপশন 3 হবে এখানে সঠিক অ্যান্সার। তাপবিদ্যুৎ কিন্তু প্রায় যত বিদ্যুৎ রয়েছে তার মধ্যে প্রায় দেখা যায় 70%-এর কাছাকাছি তাপবিদ্যুতের দ্বারাই বিদ্যুৎটাকে উৎপন্ন করা হয়। ওকে, সো অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখো, এগুলো সব রিজনিং রয়েছে, ম্যাথ রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, এদের মধ্যে কোনটি একটি উষ্ণ সমুদ্র স্রোত নয়? এদের মধ্যে কোনটি একটি উষ্ণ সমুদ্র স্রোত নয়? আনসার হয়ে যাবে অপশন 1 হামবোল্ট স্রোত উষ্ণ সমুদ্র স্রোত নয়। বাকি যে অপশানগুলো রয়েছে দেখো, আলাস্কান স্রোত, কুরোশিওর স্রোত, সুসীমা স্রোত, এগুলো সব উষ্ণ স্রোত। মনে রাখবে, ঠিক আছে। তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে উষ্ণ স্রোত নিম্নের কোনটি, অপশন দিয়ে দেয় 3টার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে। তো অ্যান্সারগুলো সাথে সাথে যে তথ্যগুলো তোমাদেরকে বলছি এগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। দেখো কেন জিজ্ঞেস করতে পারে তার রিজন বলছি। রিজন হচ্ছে দেখো, যখন পরীক্ষা কোশ্চেন এখান থেকে সেট আপ করেছে তখন নিশ্চয়ই এই কোশ্চেনটাকে সে আলাদাভাবেও সেট আপ করতে পারে, কারণ তার কাছে অলরেডি ডাটাগুলো রয়েছে। সো যদি জিজ্ঞেস করে দেয় যে একটি উষ্ণ সমুদ্র স্রোতের নাম, অপশন দিয়ে দিই 4টা, হয়তো এই 3টার মধ্যে যে কোনো একটা রেখে দিল। তো যদি তোমরা এই তথ্যগুলো এখান থেকে নোট না করো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে। সব প্রত্যেকটা তথ্য নোট করবে। চলো আচ্ছা, এটা রিজনিংয়ের মধ্যে রাখবো নাকি জিকের মধ্যে রাখবো? চলো বুঝিয়ে দিই। রিজনিংয়ের মধ্যেই রয়েছে পাটনা, ব্যাঙ্গালোর, ইটানগড়, চণ্ডীগড়, 3টের মধ্যে বলছে কোনটা এক্সেপশনাল মানে আলাদা। তো এখানে হয়েছে অপশন 2 চণ্ডীগড়। কেন আলাদা? কারণ চণ্ডীগড় রাজধানী। কার রাজধানী চণ্ডীগড় বলো তো? পাঞ্জাব আর কার রাজধানী চণ্ডীগড় বলো? পাঞ্জাব আর কার রাজধানী চণ্ডীগড়? কে কে পারবে কমেন্টে জানাও। পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড়। কিন্তু বাকি যেগুলো রয়েছে দেখো, পাটনা রাজধানী নয়, ব্যাঙ্গালোর রাজধানী নয়, ইটানগড় এগুলো রাজধানী নয়, এগুলো শহর। ওকে, সো এক্সেপশনাল অপশান 2। চলো পরবর্তী কোশ্চেন দেখো, সব গ্রামে জল সরবরাহ নিশ্চিত করার জন্য 2002 সালে ড্যাশ চালু হয়। সব গ্রামে জল সরবরাহ করার জন্য 2002 সালে ড্যাশ চালু হয়েছিল। 4টা অপশানের মধ্যে সঠিক অ্যান্সার করো। কোন যোজনা চালু হয়েছিল? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান 2 সজল ধারা যোজনা। সজল ধারা যোজনা 2002 সালে সব গ্রামে জল সরবরাহ নিশ্চিত করার জন্য লঞ্চ করা হয়েছিল। তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? বলো? তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী মহাশয়। ওকে, তার দ্বারাই এই যোজনাগুলো লঞ্চ করা হয়েছিল। দেখো প্রত্যেকটা যোজনা ইম্পর্টেন্ট, সো মনে রাখবে। দেখো অন্তোদয় অন্ন যোজনা, এটা কবে লঞ্চ হয়েছিল? এটাও লঞ্চ হয়েছিল 2002-তে, ঠিক আছে, তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মহাশয়। সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা, এটা কার দ্বারা লঞ্চ হয়েছিল? এটাও লঞ্চ হয়েছিল অটল বিহারী বাজপেয়ী মহাশয় দ্বারা 2003 সালে, ঠিক আছে। 2003 সালে সম্পূর্ণ গ্রামের রোজগার যোজনা লঞ্চ হয়েছিল। অন্নপূর্ণা যোজনা, এটা কবে লঞ্চ হয়েছিল বলো? অন্নপূর্ণা যোজনা কবে লঞ্চ হয়েছিল? কে কে পারবে? এটা তোমরা জানাও, ঠিক আছে। এটা তোমাদের জন্য টাস্ক রইল, দেখি তোমরা কে কতটা যোজনাগুলো পড়েছো। পরবর্তী কোশ্চেন দেখো,
এগুলো সব অঙ্ক রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো ভূগোল থেকে রয়েছে, মাউন্ট গডউইন অস্টিন এর উচ্চতা হলো ড্যাশ মিটার। দেখো এটা হচ্ছে পৃথিবীর কি দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কেটু, যে অপর কী নামে পরিচিত? গডউইন অস্টিন নামে পরিচিত। তার উচ্চতা কত এখানে জিজ্ঞেস করা হচ্ছে। দেখো আমি এটা স্ট্র্যাটেজিকের ক্লাসে আলোচনা করেছি, এই জন্য আমি যখন ক্লাস করাই তখন সমাপ্ত তথ্য তোমাদেরকে আলোচনা করে দিই। এখানে কি রয়েছে দেখো, জেনারেলি যদি জিজ্ঞেস করে যে দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, সেটা জিজ্ঞেস করেনি, এখানে জিজ্ঞেস করেছে তার উচ্চতা। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান 1, 8611। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা সকলেই জানো মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848 মিটার, কিন্তু এখানে জিজ্ঞেস করেছে দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা। ওকে, আচ্ছা কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কি এখানের মধ্যে দেওয়া রয়েছে বলো তো? হ্যাঁ দেওয়া রয়েছে। কোনটা বলো তো? অপশান 3, 8586 মিটার। এটা হচ্ছে কার? কাঞ্চনজঙ্ঘার কি উচ্চতা। এটা হচ্ছে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, আর পৃথিবীর বৃহত্তম সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। উচ্চতা হচ্ছে 8848 মিটার, একটু কিছুটা এখন ইনক্রিজ হয়েছে। চলো, জেনারেলি অপশানে তবু এখনও দেখা যায় 8848 মিটার। ওকে, পরবর্তী কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দেশের বিরুদ্ধে প্রতিবাদের সরাসরি ফলাফল বলো। কোন আইনকে প্রতিবাদ করার জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? এই কোশ্চেনটাই জিজ্ঞেস করা হচ্ছে এখানে। ওকে, তো আনসার কী রয়েছে দেখো, আনসার রয়েছে রাওলাট আইন। তোমাদেরকে আমি আগেই বললাম রাওলাট আইন কবে এসেছে? 1919 সালে ভারতে আসে। ওকে, আচ্ছা তো অপশান বি দেখো, মন্টেগো চেমসফোর্ড সংস্কার, এটা কবে এসেছিল বলো তো? মন্টেগো চেমসফোর্ড সংস্কার কবে এসেছিল ভারতে? সঠিক অ্যান্সার কী হবে বলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1909। ঠিক আছে, আচ্ছা না 1909 হবে না, একটু ভুল বললাম। ঠিক আছে, 1 মিনিট, 1909 হবে না, মরলে মিন্টো সংস্কার আইন হবে 1909। ঠিক আছে, মরলে মিন্টো সংস্কার 1909। মন্টেগো চেমসফোর্ড সংস্কার আই থিঙ্ক এটা 1919ই হবে। ঠিক আছে, আচ্ছা দেখো একটা কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট বার হচ্ছে, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে কোন সংস্কার আইন প্রথম হিন্দু ও মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল, তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে কি বলতো? এই মরলে মিন্টো সংস্কার আইন। এটাই ভারতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ প্রথম সৃষ্টি করেছিল, এই মরলে মিন্টো সংস্কার আইন। ওকে, তার আগেই 1906 সালে কি হয়েছিল? মুসলিম লীগ স্টাবলিশ হয়েছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো, স্যাটেলাইট থেকে জিজ্ঞেস করা হয়েছে, GSAT-12 হলো একটি ড্যাশ ধরনের কৃত্রিম উপগ্রহ যা শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। PSLV-C-17। চলো আনসার করো, কী হবে আনসার? আনসার তো রয়েছে অপশান 4, কমিউনিকেশন। ঠিক আছে, যোগাযোগকারী একটি উপগ্রহ হচ্ছে কি? GSAT-12। আচ্ছা দেখো আমি রিসেন্টলি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখছিলাম, তখন দেখলাম জিজ্ঞেস করেছে যে PSLVর পুরো নাম কি? PSLVর পুরো নাম কি? কী হবে বলো তো পুরো নাম? পুরো নাম কী হবে? পোলার স্যাটেলাইট লঞ্চ ভ্যাকেল। এটা হচ্ছে PSLVর পুরো নাম, মনে রাখবে, জিজ্ঞেস করতে পারে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, এগুলো তো অঙ্ক রয়েছে। আচ্ছা পরবর্তী কোশ্চেন, হ্যাঁ দেখো ফরটেন হলো, এটা কম্পিউটার থেকে রয়েছে। ফরটেন নয়, ফরট্রেন কী হবে দেখো অপশানগুলো কী কী রয়েছে দেখো, একটি লিঙ্ক বা সূত্র যা দিয়ে সারা পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হওয়া যায়, এটা তো কখনোই হবে না। পৃথিবীর প্রথম বৈদ্যুতিন ডিজিটাল কম্পিউটার, এটা তো হবে না, কারণ পৃথিবীর প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে আটানসফ ভেরি কম্পিউটার, কিন্তু এখানে তো ওটা নেই। সো অপশান 3 হবে সঠিক অ্যান্সার। প্রথম হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরটেন। প্রথম হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরটেন। ওকে, আর পৃথিবীর প্রথম বৈদ্যুতিন ডিজিটাল কম্পিউটারের নাম কি? তখন সঠিক অ্যান্সার কী হবে বলো তো? তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে আটানসফ ভেরি কম্পিউটার। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, এদের মধ্যে কোনটি হরপ্পার অংশ যা পাওয়া গিয়েছে গুজরাটে? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সাইট যা গুজরাটে অবস্থিত, কোনটি? সঠিক অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান 1, ধোলাভিরা। ঠিক আছে, ধোলাভিরা হচ্ছে গুজরাটে অবস্থিত একটি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সাইট। ওকে, বাকি দেখো অপশান 2, মান্ডা কোথায় অবস্থিত বলো? মান্ডা হচ্ছে চেনাব নদীর উপর, কোথায়? জম্মু কাশ্মীরতে অবস্থিত। খান্ডিয়া, এটা কোথায় অবস্থিত বলো? খান্ডিয়া কোথায় অবস্থিত? আচ্ছা, বালাথাল কোথায় অবস্থিত? বালাথাল হচ্ছে রাজস্থানে অবস্থিত। রাজস্থানের কোথায়? রাজস্থানের উদয়পুরতে অবস্থিত হচ্ছে বালাথাল।
আচ্ছা বলো তো, তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের নগর শহর লোথাল কোথায় অবস্থিত? লোথাল কোথায় অবস্থিত? লোথাল কোথায় অবস্থিত? অ্যান্সার হয়ে যাবে গুজরাট, মনে রাখবে। আচ্ছা, আমি রিসেন্টলি ইতিহাসের উপর ম্যারাথন ক্লাস করিয়েছি, ঠিক আছে? সেখান থেকে এই কোশ্চেনগুলো সব কমন দেখা যাচ্ছে। সেই ইতিহাসের ম্যারাথন ক্লাসটা তোমরা দেখে নেবে। সেখানে আমি বলেছিলাম যে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? কে কে পারবে তোমরা কমেন্টে জানাও তো। আর তোমাদেরকে আমি রিসেন্টলি অনেক গুরুত্বপূর্ণ ক্লাস করিয়েছি, সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করে নেবে, কারণ সেখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। বিশেষ করে ইতিহাস ম্যারাথন ক্লাস আর স্ট্যাটিক জিকে ম্যারাথন ক্লাস, সায়েন্স ম্যারাথন ক্লাস, এগুলো কিন্তু একটাও মিস করো না। ওকে, ম্যারাথন ক্লাস কিন্তু তোমরা কেউ মিস করবে না। চলো পরবর্তী কোশ্চেন দেখো। নিচের সংস্থাগুলির মধ্যে তার মুখ্য দপ্তরের সাথে সঠিকভাবে লিখিত হয়েছে কোনটি? মানে হেডকোয়ার্টার প্রপার মিলেছে কিনা তা আমাদেরকে যাচাই করতে বলছে। দেখো IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার কোথায় বলো? হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসিতে, তো এটা তো ভুল। আচ্ছা, তারপরে কি রয়েছে? ILO এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে, তো এটা তো ভুল রয়েছে। আচ্ছা, তারপর কি রয়েছে? UNIDO এর হেডকোয়ার্টার ভিয়েনা, এটা একদম ঠিক রয়েছে। সো অপশান 3 সঠিক অ্যান্সার ঠিক রয়েছে। তারপর দেখো ইউনেস্কো এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসতে। ওকে, চলো পরবর্তী অঙ্ক রয়েছে, এগুলো তো আমরা অঙ্কের ক্লাসে সমাধান করব। দেখো অঙ্ক, রিজনিং, পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে। কোন জীবন্ত আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের বাতিঘর বা লাইট হাউস বলা হয়? কোন জীবন্ত আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয়? সঠিক অ্যান্সার দেখে নাও। স্ট্রমলিকে ভূমধ্যসাগরের বাতিঘর বা লাইট হাউস বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করবে, পরীক্ষায় রিপিট হতে পারে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। কত সহজ কোশ্চেন জিজ্ঞেস করেছে, তোমরা বলো যে অঙ্ক নাকি সহজ পড়ে না, ঠিক আছে? দেখো পরবর্তী কোশ্চেন দেখো। মধুমালাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার কী হবে? মধুমালাই জাতীয় উদ্যান, এটা আমাদের অলরেডি স্ট্যাটিক জিকের ক্লাসে করানো কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান 2 তামিলনাড়ুতে মধুমালাই জাতীয় উদ্যান অবস্থিত। আচ্ছা বলো তো, মারিনা জাতীয় উদ্যান, মারিনা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মারিনা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাটে মারিনা ন্যাশনাল পার্ক, যেটা কচ্ছতে অবস্থিত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। কত সহজ কোশ্চেন, আর তোমরা বলো সহজ কোশ্চেন নাকি পরীক্ষায় জিজ্ঞেসই করে না, অঙ্কগুলো খুব টাফ থাকে। সহজও থাকে, তো এই সহজ কোশ্চেনগুলো আমাদের যেন মিস না হয়। দেখো কত সহজ রয়েছে। A ও B একটি কাজ করে 35 দিনে, A একা কাজটি করে 60 দিনে, তবে B একা কাজটি কত দিনে করবে? এর থেকে সহজ কোশ্চেন আর কি হতে পারে? আর তোমরা বলো নাকি সহজ কোশ্চেন পড়ে না, যখন অঙ্কের ক্লাস করায় তখন তোমরা বেশিরভাগই কমেন্ট করো এত লো লেভেলের অঙ্ক আমরা রেলওয়েতে পাবো না, এখান থেকে কমন আসবে না। দেখো সহজ কোশ্চেন বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় দেখতে পাবে ইজি টু মডারেট কোশ্চেন থাকে প্রায় 50 থেকে 60%, আর মডারেট থেকে টাফ কোশ্চেন থাকে প্রায় ধরে নিতে পারো 20 থেকে 30%, আর একবারই টাফ কোশ্চেন থাকে প্রায় 10%। এবার তোমরাই বলো কোন জায়গাতে তোমরা বেশি ফোকাস করবে। তোমরা পড়ে থাকো এই জায়গাটাকে নিয়ে, মডারেট টু টাফ। তো এই জায়গাটা যদি নিয়ে পড়ে থাকো তাহলে কিন্তু কখনোই ভালো স্কোর করতে পারবে না, কারণ তোমরা সবসময় লেভেলে যাচ্ছ যে আমরা লেভেলের অঙ্ক করব, আর এই লো লেভেলের অঙ্কগুলোতেই বেশি নাম্বার থাকে, ওখান থেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করে। টাফ লেভেলের কোশ্চেনগুলো কম থাকে পরীক্ষায়। আমি বলছি না যে তোমরা টাফ কোশ্চেন প্র্যাকটিস করো না, ডেফিনেটলি প্র্যাকটিস করো, কিন্তু ব্যাপার হচ্ছে তোমরা লোটাকে ভুলে যেও না, ঠিক আছে? প্রাথমিক যে অঙ্কগুলো সেগুলো সবসময় মনে রাখবে, সেখান থেকে বেশিরভাগ কোশ্চেন জিজ্ঞেস করা হয়। আর কিছু কোশ্চেন থাকে যেগুলো টাফ থাকে, সেগুলো থাকবেই, কারণ পরীক্ষক তো তোমাকে যাচাই করবে যে তুমি কোন দিক থেকে সময় রয়েছে কি না, মানে সব দিক থেকে সময় রয়েছে কি না সেটা যাচাই করার জন্য কিছু টাফ কোশ্চেন থাকে, কিছু মাইন্ড ডাইভার্ট করার জন্য কোশ্চেন থাকে। ওকে, সো সবসময় টার্গেট রাখবে ইজি কোশ্চেনগুলো যেন পরীক্ষায় মিস না হয়। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখো। এগুলো তো সব অঙ্ক রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলকে ভিত্তি করে তৈরি হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দেখো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এটা আলোচনা করব। অপশান 2 হ্যারোড দামোদর মডেলকে ভিত্তি করে তৈরি হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56। আচ্ছা দেখো অপশান 4 PC মহালানবিস মডেল, প্রশান্তচন্দ্র মহালানবিস মডেল, এটা কোন সেকেন্ড 5 ইয়ার প্ল্যান যদি তোমাদেরকে জিজ্ঞেস করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলকে ভিত্তি করে তৈরি হয়েছিল? PC মহালানবিস মডেলকে তৈরি করে। ওকে, অপশান A দেখো গ্যাটগিল যোজনা কোন মডেলকে তৈরি করে? গ্যাটগিল যোজনা, তো
তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে থার্ড 5 ইয়ার প্ল্যান গ্যাটগিল যোজনার উপর নির্ভরশীল। ওকে, আর দেখো জন ব্লু মিলার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, রোগ চিকিৎসা সংক্রমণ রিজনিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে। চলো অঙ্ক রয়েছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, ব্যবহারকারী মানুষ ও কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে যে ইন্টারফেস থাকে সেটা ড্যাশ নামে পরিচিত। বলো, ব্যবহারকারী মানুষ ও কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে যে ইন্টারফেস থাকে সেটা যে নামে পরিচিত সেটি হলো, দেখো সফটওয়্যার তো আমরা দেখতেই পাই না, ঠিক আছে। মডেম, এটা তো কম্পিউটার আর মানুষের মধ্যে সংযোগ স্থাপন করে না। অপারেটিং ইউনিট হতে পারে না, অপশন 2 রাইট অ্যান্সার। অপারেটিং সিস্টেম আমাদের সাথে কম্পিউটারে কী করে ইন্টারফেসটা তৈরি করে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, এগুলো সব অঙ্কের কোশ্চেন রয়েছে, ঠিক আছে। অঙ্কের আর মনে হয়, কারণ প্রথম দিকে অনেক জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন ছিল, মনে হয় আর জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন নেই, ঠিক আছে। তো চলো আলোচনা আমাদের প্রায় শেষের দিকে। যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করো তাড়াতাড়ি, তোমাদের লাইক ভিডিও বানাতে প্রচুর মোটিভেট করে। আর তোমাদের ফিডব্যাকটা কমেন্টে জানাবে, ঠিক আছে। তোমাদের ফিডব্যাক কমেন্টে জানাবে, ক্লাস কতটা উপকার আসছে, ক্লাস আলোচনা কেমন তোমাদের লাগছে, ক্লাসে যে এক্সট্রা ইনফরমেশানগুলো আলোচনা করছি সেগুলো তোমাদের কতটা কাজে লাগবে মনে হচ্ছে, ঠিক আছে। তোমাদের ফিডব্যাক জানাবে, তোমাদের ফিডব্যাকটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, কারণ দেখো তোমরা যদি তোমাদের ফিডব্যাক না দাও তাহলে আমরা আমাদের কন্টেন্টের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবো না। সো চেষ্টা করো একটা ভালো থেকে ভালো ফিডব্যাক দেওয়ার, ওকে, যাতে আমরাও ভিডিও বানাতে মোটিভেট হয়। আর যদি ভিডিওটা উপকৃত মনে হয় তো বন্ধুবান্ধব সহপাঠীদের কাছে শেয়ার করে দাও। দেখো আমি বলবো তোমরা সকলকেই শেয়ার করো, কারণ যারা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছে, এমটিএস, সিজিএল, সিএইচএসএল সমাপ্ত পরীক্ষায় এই কোশ্চেনগুলো রিপিটেড কোশ্চেন, কারণ সমাপ্ত কোশ্চেন সেটা কে করছে, টিসিএস করছে। ওকে, সো তাদের প্রত্যেককেই শেয়ার করো। আর আমার মনে হয় না তোমরা কোনো জায়গাতে হয়তো অ্যান্সার কি সমাধান পাচ্ছ, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেসের হয়তো রিজনিং বা ম্যাথ কিছু কিছু জায়গাতে পেয়ে যাবে তোমরা, কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের এরকম ডিটেলস আমার মনে হয় না তোমরা পাচ্ছ। যদি কোথাও পেয়ে থাকো তো খুবই ভালো জিনিস, কোনো অসুবিধা নেই। আর যদি তোমরা না পেয়ে থাকো তাহলে এটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। আর দেখো আমার এই পরিশ্রম দ্বারা যত বেশি থেকে বেশি স্টুডেন্ট উপকৃত হবে তত আমার পরিশ্রমটা সার্থক হবে। সো চেষ্টা করো ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার। ওকে, তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থেকো। সফলতা একদিন আসবেই। জয় হিন্দ, বন্দে মাতরম।